মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন রণদীপ নন্দীর কাহিনী, সাবজেক্ট নাম্বার 13। এই কলকাতার বুকের ভিতর আর একটা কলকাতা আছে। একদিকে আছে শপিং মল, ঝকঝকে রাস্তা, হাই রাইজ, অন্যদিকে হলদে স্ট্রিট লাইটের ঝিমন্ত আলো, স্যাঁতস্যাঁতে সিমেন্ট ওঠা দেওয়ালের ফাঁকে জমে থাকা অন্ধকার। তবে এই গল্প কলকাতাকে নিয়ে নয়, কারণ কলকাতা আসলে এর বুকে বসবাস করা মানুষের এক জীবন্ত প্রতিনিধি। সেই সব মানুষ যারা রোজকার জীবন কিনতে সাদা কালোর লড়াই লড়তে লড়তে ধূসর হয়ে পড়েছে। আজ তেমনই এক মানুষের মনের ধূসর জগতে পাড়ি দেব আমরা। শুনতে থাকুন রণদীপ নন্দীর কাহিনী, সাবজেক্ট নাম্বার 13। হাতিবাগান এলাকার একটা আধো অন্ধকার গলি। ঘড়ির কাঁটা মধ্যরাত ছাড়িয়েছে। একজন ভিক্ষুক ইটের উনানে এনামেলের তুবড়ানো কালো হয়ে যাওয়া বাটিতে দুটো ডাল ভাত ফুটিয়ে খেয়ে সবে শুয়েছে। দু চোখে ঘুমের আধিপত্য বিস্তৃত। শরীর মন ক্রমশ শিথিল হয়ে আসছে। ঠিক এই রকম মুহূর্তে চোখের ঠিক সামনে একটা ঝুঁকে পড়া মুখ। মুখের চামড়া যেন গলে পচে হাড়ের কাঠামো ছেড়ে ঝুলে পড়েছে। একটা চোখ পচে কোটর থেকে বাইরে বেরিয়ে ঝুলছে। ঠোঁটের আবরণ খসে পড়ায় উন্মুক্ত দাঁতের পাটির কোণে একটা অদ্ভুত অস্বস্তিকর হাসি তাকে আরো বিভৎস করে তুলেছে। চমকে উঠে অস্ফুটে একটা চাপা চিৎকার বেরিয়ে আসতে চেয়েও গলার কণ্ঠমণির কাছে এসে দলা পাকিয়ে গেল। এক ঝটকায় শরীরটাকে কিছুটা ছিটকে সরিয়ে নিয়ে এলো লোকটা। হৃৎপিণ্ড তখনও শান্ত হয়নি। এভাবে ভয় পেতে দেখে আগন্তুক রক্তমাখা হলুদ দাঁত বের করে খিকখিক করে হাসতে লাগলো। মাথার নিচের গোল করে পাকানো চটটা দলা পাকিয়ে ছিটকে গেছে দূরে। ভিক্ষুক ছিটকে সরে গেছে রাস্তার এক কোণে। হাঁটু দুটো জোড়া, দুই হাঁটুর খাজে খোঁচা খোঁচা দাড়িওয়ালা থুতনি। দীর্ঘ অযত্নে অবিন্যস্ত চুল বাদামি রং ধরেছে। অপুষ্টি পেশির নিচে থাকা হাড়ের কাঠামোকে স্পষ্ট করে তুলেছে। এখন শুধু ত্বকের ব্যবধান। দু চোখে তীব্র আতঙ্কের ছাপ স্পষ্ট। ওরা বলেছে আমি আবার আগের মতো হয়ে যাব। কতকটা সদুক্তির স্বরে কথাগুলো বলল আগন্তুক। তার উচ্চারণ স্পষ্ট নয়। বুকের ভেতর থেকে বেরিয়ে আসা কথাগুলো যেন গলার কাছে এসে দলা পাকিয়ে যাচ্ছে। আপনি কে? কাঁপা কাঁপা গলায় প্রশ্নটা করে ভিক্ষুক। উত্তর না দিয়ে হি হি করে জড়ানো খোনা গলায় হাসতে থাকে আগন্তুক। সেই হাসিতে হিংস্রতা বা আনন্দের লেশ নেই, বরং এ হাসি যেন বুক ভাঙা কষ্টের। ভীষণ আনন্দে যেমন মানুষ কেঁদে ফেলে, তেমনি কষ্টের বাঁধ ভাঙলে সেই কষ্টে প্রলেপ দিতে ঠোঁটের কোণে হাসির আবছায়া লুকোচুরি খেলে। দূরে কোথাও রাত চড়া পাখি ডেকে ওঠে কর্কশ স্বরে। হাসতে হাসতে হঠাৎ ভীষণ গম্ভীর হয়ে যায় আগন্তুক। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর অকস্মাৎ হাতের পাশে পড়ে থাকা উনানের ইটটা হাতে তুলে নিয়ে সজোরে বসিয়ে দেয় ভিক্ষুকের মাথায়।
মুহূর্তে আট করে একটা অস্ফুটে আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ থেকে। বসে থাকা দেহটা লুটিয়ে পড়ল রাস্তার পাতা নোংরা চাদরে। মাথার নিচ থেকে একটা ঘন টাটকা গরম রক্তের স্রোত বেরিয়ে এসে মিশল রাস্তার পাশের ট্রেনে। আগন্তুক নিজের শরীরটাকে টেনে হিঁচড়ে ভিক্ষুকের নিথর দেহটার সামনে নিয়ে এলো। তারপর তার স্থির হয়ে যাওয়া মুখের সামনে নিজের মুখটা ঝুঁকিয়ে আনল। মৃতদেহের চোখ দুটো তখনও বিস্ফারিত। মাথার পেছন থেকে বয়ে আসা রক্তের স্রোতের দিকে তাকিয়ে আগন্তুকের চোখ দুটো এই অন্ধকারেও যেন চিকচিক করে উঠল। There was a crooked man who walked a crooked mile. He found the crooked অমৃতের বাঁকানের কাছে খুব ফিসফিসিয়ে ছড়াটা বলেই যেন সরে গেল কেউ। ওর চোখ দুটো ঘুমে জড়িয়ে এসেছিল। হঠাৎ চমকে উঠে প্রায় পড়ে যাচ্ছিল নিজের সিট থেকে। কোনো রকমে নিজেকে সামলে নিল। খুব মিহি একটা গলা, সম্ভবত কোনো বাচ্চার। রাতের শেষ ট্রামে সে ফিরছে বাড়িতে। সারাদিনের ক্লান্তিতে একটু ঝিমুনি এসে গিয়েছিল। ছড়াটা শুনে হঠাৎ তন্দ্রা কেটে গেলে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। না, ট্রামের এই কামরায় আর কেউ নেই। একটু আগে পাশের সিটে একজন বসেছিলেন, তিনিও কখন যেন নেমে গিয়েছেন। শীতের শহরে কেশো বুড়োর মতো ধুঁকতে ধুঁকতে ট্রামটা মাঝে মাঝে হঠাৎ দাঁড়িয়ে পড়ে যেন একটু খুক খুক করে কেশে নিচ্ছে। তারপর আবার রয়ে শোয়ে গা ঝাড়া দিয়ে চলতে শুরু করছে। অমৃত নিজের মনেই মুচকি হাসে। সে একটা প্রাইমারি স্কুলের চৌকিদার। সারা দিনের স্কুলের বাচ্চাদের কলকাকলি মাঝে মাঝে এরকম সম্পূর্ণ একাকিত্বেও অমৃতের পিছু ছাড়ে না। অমৃত সামান্য অন্যমনস্ক হয়ে জানলার বাইরে তাকিয়ে থাকে। ট্রামটা শ্যামবাজারের 5 মাথার মোড় পেরোচ্ছে। একটু আগেই ভীষণ বৃষ্টি হয়ে গেছে। যদিও রাতের আকাশ এখন পরিষ্কার কালো। সারা আকাশ জুড়ে বিন্দু বিন্দু আলোর কণা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে মাথা নামিয়ে দূরে নেতাজির মূর্তিটার দিকে তাকিয়ে থাকে। অক্লান্ত বর্ষণে নেতাজি ভিজেছেন এক টানা। এখন বৃষ্টি কমলেও সেই মূর্তির খাঁজে জমে থাকা জল স্ট্রিট লাইটের হলুদ আলোয় ঝিকমিক করছে। মনে হচ্ছে ওই দূরে আধো অন্ধকারে দাঁড়িয়ে থাকা একলা মূর্তিটা যেন রত্নখচিত কোনো দেবদূত। ট্রামটা ঘটাং ঘটাং শব্দ করতে করতে হাতিবাগানে থামে। অমৃত দুদিকে তাকিয়ে নেমে পড়ে। সে ভেবেছিল আজ রাহামাতের দোকান থেকে 100-3 মুরগির ছাঁট কিনবে। পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিলে রাতে মালের সঙ্গে জমে যাবে। এই অঞ্চলে এত রাতে একমাত্র রাহামাতের দোকানই খোলা থাকে। রাতে বাড়ি ফেরার সময় সে মাঝে মাঝেই রহমতের দোকান থেকে ছাঁট মাংস কিনে নিয়ে যায়। কিন্তু রহমতের দোকানের সামনে পৌঁছে মেজাজটা খিঁচড়ে গেল অমৃতের। আজ শালা বাজার বন্ধ। বাজার কমিটির কোন শালা হনু নাকি মারা গেছে। সে অস্ফুটে একটা অশ্রাব্য খিস্তি দিয়ে বাড়ির পথে পা বাড়ায়। ওর বাড়ি কাছেই, শোভাবাজার 4 মাথার মোড়ের কাছে একটা ছোট্ট লাল ইটের পাঁজর বের করা দোতলা বাড়ি। তার দোতলায় একটা 7 ফুট বাই 9 ফুটের ছোট্ট ঘর। সামনে এক চিলতে বারান্দা, আর সেটা পেরিয়ে বাকি 2 ঘর ভাড়াটের সাথে একটা কমন বাথরুম। এই হলো অকৃতদার অমৃতের সাম্রাজ্য। রাস্তায় লোকজন কম। অমৃত সময় দেখার জন্য মোবাইলটা বার করতে পকেটে হাত ঢুকিয়েও থমকে যায়। মনে পড়ে মোবাইলটা কালই বৃষ্টিতে ভিজে খারাপ হয়ে গেছে। ইস, বড় শখের জিনিস ছিল সেটা।
অমৃত হাত ঘড়ির ধার ধারে না, ওসব বিলাসিতা। শুনশান রাস্তায় সাইকেলে চড়ে একজনকে আসতে দেখে সে একটু হেঁকে জিজ্ঞেস করে, কটা বাজে দাদা? 10:45। লোকটা অমৃতের দিকে না তাকিয়েই উত্তর দিয়ে সামনের গলির আড়ালে মিলিয়ে যায়। অমৃত একটা দীর্ঘশ্বাস ফেলে। আজ আর রুটি পাবে না। 10:30টার মধ্যে দোকান বন্ধ হয়ে যায়। আজ শালা আবার মুড়ি জল খেয়ে কাটাতে হবে। সে এগিয়ে এসে নিজের বাড়ির গলিতে ঢোকে। এই গলিতে ঢুকলেই একটা অদ্ভুত চেনা গন্ধ পায় অমৃত। স্যাঁতস্যাঁতে নোনা ধরা দেওয়াল, ড্রেনের ধারে বেওয়ারিশ পেচ্ছাপের গন্ধ মিশিয়ে এটাকে ঠিক সুগন্ধ বলা যায় না, তবে হয়তো দীর্ঘদিনের অভ্যাসের কারণেই গন্ধটা তার মস্তিষ্কে বিরক্তি বা ঘৃণার বদলে মৃদু শান্তি আর স্বস্তির অনুভূতির উদ্রেক করে, যেন তার অবচেতন মনকে কানে কানে বলে দিয়ে যায় সে বাড়ি ফিরেছে। হাত বাড়িয়ে কোলাপসেবল গেটের ভিতর দিকে ঝোলানো তালা খুলে সে পায়ে পায়ে উঠে আসে দোতলায়। ঘড়িটা অমৃতের নয়। অমৃতের আগে যে ভাড়া থাকতো সম্ভবত তার। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে ঘুরলেই অমৃতের ছোট্ট বারান্দা। সেখানে একটা প্লাস্টিকের হাতল ভাঙা চেয়ার, ঠিক তার উপরেই দেওয়ালে টাঙানো ওই সাদা রঙের প্লাস্টিকের গোল ঘড়িটা। এখন অবশ্য সাদা রঙের উপর ময়লার ধূসর পরত পড়েছে। সিটকিনি খুলতে খুলতে ঘড়িটার দিকে নজর পড়তেই চমকে ওঠে অমৃত। একবার চোখ দুটো কচলে দেখে নেয় ভালো করে। তারপর ব্যাপারটা বুঝতে পেরে সে নিজের মনেই হেসে ফেলে। ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা ঠিক 10:45 ঘরে এসেই দেহ রেখেছে। ঘরে ঢুকে জামাটা খুলে দরজার পেছনের হুকে টাঙিয়ে দেয়। তারপর মেঝেতেই পা ছড়িয়ে বসে পড়ে। হাত বাড়িয়ে চৌকির তলা থেকে একটা বোতল টেনে আনে। পাশেই একটা স্টিলের গ্লাস আর একটা টিনের কৌটো। বোতলের পানীয় গ্লাসে ঢেলে টিনের কৌটোর ঢাকনা খুলে একটা ছোট বাটিতে মুড়ি ঢালে অমৃত। এক মুঠো মুড়ি গালে ফেলে গ্লাসের পানীয়তে চুমুক দেয়। মুড়ি দিয়ে মাল খাওয়া। ঘটনার বিরলতা কল্পনা করে নিজের মনেই ভারী আমোদ পেয়ে খিকখিক করে হাসতে থাকে সে। হঠাৎ তার মনে হয় মুড়ির সাথে একটা পেঁয়াজ কেটে নিলে জমবে। উঠে দাঁড়িয়ে বারান্দার কোণে রাখা ঝুড়িটার দিকে পা বাড়াতে গিয়েও থমকে যায়। মাথাটা একবার দুদিকে ঝাঁকিয়ে নেয়। চোখের সামনে সবকিছু কেমন ঘোলাটে দেখছে সে। মনে হচ্ছে সামনের দুনিয়াটা কেমন যেন দুলে দুলে উঠছে। অমৃত পেছনে মেঝেতে রাখা মদের বোতলটার দিকে তাকায়। সবেমাত্র একটা চুমুক দিয়েছে সেই গ্লাসে। এত তাড়াতাড়ি তো নেশা হওয়ার কথা নয়। সে মাথা চুলকে সামনে পা বাড়াতে যায়, কিন্তু ভারসাম্য হারিয়ে মেঝেতেই হুমড়ি খেয়ে পড়ে। চোখ খুলে একটু বমকে গিয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকে অমৃত। কিছুক্ষণ সময় লাগে তার পুরো ঘটনাটা মনে পড়তে। আর তারপরেই হঠাৎ সে চমকে ওঠে। তার চারপাশে ঘন অন্ধকার। কারেন্ট গেল নাকি? সে আন্দাজে হাত বাড়িয়ে চৌকির পায়াটা খুঁজতে থাকে। চৌকির উপর তার মাথার বালিশের ঠিক পাশেই টর্চটা রয়েছে। পায়াটা আন্দাজে পেয়ে গেলেই টর্চটাও বাগে আনা যাবে, কিন্তু সামনের দিকে হাত বাড়িয়ে অবাক হয়ে যায় অমৃত। যত দূর হাত যায় কোথাও কিচ্ছু নেই। সে নিজের শরীরটাকে মেঝের সাথে ঘষটে এগিয়ে নিয়ে যায়, কিন্তু যত দূরেই এগিয়ে যায় শুধু শক্ত ঠান্ডা মেঝে ছাড়া আর কিচ্ছু নেই।
তার চৌকির পাশের আলনা, ছোট্ট প্লাস্টিকের টুল, তার উপর রাখা জলের ফিল্টার, সব যেন স্রেফ ভোজবাজির মতো উধাও হয়ে গেছে। তার অনুভূতি এবার বিস্ময় থেকে আতঙ্কের রূপ নিচ্ছে। সে ওই নিকষ কালো অন্ধকারের মধ্যেই উঠে দাঁড়ায়, তারপর গলার সবটুকু শক্তি এক করে চিৎকার করতে থাকে। তার চিৎকার প্রতিধ্বনিত হয়ে তার কানেই ফিরে ফিরে আসে। বেশ কিছুক্ষণ সে ওইভাবেই দাঁড়িয়ে থাকে স্থির হয়ে। তারপর আন্দাজে ধীরে ধীরে সামনের দিকে পা বাড়ায়। 1 পা, 2 পা, 3 পা, হাত দুটো সামনে বাড়িয়ে রেখে হাঁটছে, পাছে কিছুতে ধাক্কা খায়। ওর বুকের ভেতর হাতুড়ি পিটছে। একবার মনে হচ্ছে এই নিকষ অন্ধকারের আর শেষ নেই। হাজার হাজার বছর সে এভাবেই উদ্দেশ্যহীনভাবে হেঁটে যাবে। আবার কখনো মনে হচ্ছে সামনেই বুঝি অতল খাদ, সে এক পা করে সেই খাদের দিকে এগিয়ে যাচ্ছে অজান্তে। এখন সে এসে দাঁড়িয়েছে খাদের ঠিক কিনারে, আর 1 পা এগোলেই অমৃতের কপাল থেকে 1 ফোঁটা ঘাম গাল বেয়ে চিবুকে নামে। সে কাঠ হয়ে দাঁড়িয়ে পড়ে। অনেকক্ষণ ওভাবেই স্থির দাঁড়িয়ে থেকে আবার দ্বিধা ভরে সামনের দিকে পা বাড়ায়। অমৃতের মাথা ঘেঁটে গেছে। সে এবার উদ্ভ্রান্তের মতো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকে। ক্লান্ত হয়ে মেঝেতেই পা ছড়িয়ে শুয়ে পড়ে হাঁপাতে থাকে। হঠাৎ দূর থেকে যেন একটা আবছা আলোর রেখা দেখা যায়। অক্লান্ত বৃষ্টির পর বাসের ভেজা জানলার কাঁচের এপার থেকে যেমন ফ্যাকাশে ঘোলাটে লাগে রাতের আলোগুলো, ঠিক তেমনই অস্পষ্ট একটা আলোর বিন্দু। সে উঠে দাঁড়িয়ে সেই আলো লক্ষ্য করে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতেই বুঝতে পারে যে দূরের আলোটাও স্থির নয়, সেও যেন এগিয়ে আসছে। আস্তে আস্তে বড় হচ্ছে আলোর উৎস। অমৃত দাঁড়িয়ে পড়ে। আলোর দিক থেকেই একটা বাইসাইকেলের চাকার ঘড় ঘড় আওয়াজ শুনতে পায়। ঠিক তখনই আলোর উৎস স্পষ্ট হয় অমৃতের কাছে। কেউ হাতে টর্চ ধরে বাইসাইকেল চালিয়ে এদিকেই আসছে। খুব কাছাকাছি এসে পড়তে লোকটাকে ভালো করে দেখার চেষ্টা করল সে। আবছা লম্বা অবয়ব, গায়ে চাদর চড়ানো। সে চিৎকার করে লোকটাকে ডাকতে লাগলো, কিন্তু লোকটার গতি বিন্দুমাত্র কমল না। অমৃতকে সম্পূর্ণ উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে যেতে গিয়েও বলে উঠল, 10:45। কথাটার শেষটুকু দূরে অপার্থিব শূন্যতায় মিশে যায়। অমৃত চমকে ওঠে, হাঁপড়ের মতো জোরে জোরে শ্বাস নিতে থাকে। হঠাৎ সামনে হাত বাড়িয়ে এসে কিছুর একটা স্পর্শ পায়। উন্মাদের মতো হাত বুলিয়ে ঠাহর করার চেষ্টা করতে থাকে জিনিসটাকে। একটা দরজা। সে মুক্তির আনন্দে চিৎকার করে ওঠে, তারপর এক টানে খুলে ফেলে সেই দরজা। সামনে তার সেই চির পরিচিত বারান্দা, হাতল ভাঙা চেয়ার, 10:45 এসে দেহ রাখা দেওয়াল ঘড়ি। সে প্রায় ছিটকে বেরিয়ে আসে বারান্দায়। দ্রুত পায়ে বাথরুমে এসে ঢোকে, চোখে মুখে জলের ঝাপটা দিতে থাকে। কিছুক্ষণ পর নিজের ভেতরে ওঠা ঘূর্ণিঝড়টা স্তিমিত হয়। শ্বাসের গতিতে লাগাম টেনে দেওয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে অমৃত। আবার সব অন্ধকার। আতঙ্কে শিউরে উঠে চোখ খুলে ফেলে। দেওয়ালের উল্টো দিকে ঝুলছে একটা ছোট চিড় ধরা আয়না। এর সামনে দাঁড়িয়েই দাড়ি কাটে সে। আয়নায় তার নিজের প্রতিবিম্ব এই আধো অন্ধকারেও
স্পষ্ট। সেই আয়নায় কিছু একটা দেখে পায়ে পায়ে আয়নাটার দিকে এগিয়ে যায় অমৃত। অদ্ভুত বিহ্বল দৃষ্টিতে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে। নিজেকে কেমন অচেনা লাগছে। ভালো করে খেয়াল করতে বুঝতে পারে পার্থক্যটা। ওর চুলগুলো কেমন পাতলা হয়ে এসেছে, কপাল তুলনায় চওড়া, চোখের নিচে চামড়ায় ভাঁজ পড়েছে, গাল দুটো ভেঙে চোয়ালের হাড় দুটো আরো স্পষ্ট হয়ে উঠেছে। উস্কো খুস্কো কাঁচা চুলের মাঝে মাঝে ধূসর চুল উঁকি দিচ্ছে। অমৃতের পা কাঁপতে লাগলো। ওই ঘরে আবার ঢোকার সাহস তার আর নেই। সে প্রায় টলতে টলতে সরু সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। এক হ্যাঁচকা টানে কোলাপসেবল গেট খুলে ফেলে রাস্তায় বেরিয়ে পড়তে যাবে, হঠাৎ দেখল দূরে রাধো অন্ধকারের চাদর ভেদ করে কেউ এদিকেই আসছে। পায়ে পায়ে এগিয়ে এসে সে অমৃতের সামনে এসে দাঁড়ালো। ছিপছিপে এক হারা চেহারা, পরনে সাদা জামার উপর কালো স্যুট, চোখে সরু রিমলেস চশমা, বয়স আন্দাজ বছর 26। মেয়েটার সামনে দাঁড়িয়ে পকেট থেকে একটা ছোট্ট নোটবুক আর পেন বের করে খুব সন্তর্পণে দুপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে চাপা কিন্তু খুব বিনীত গলায় বলে ওঠে, নমস্কার। অসময়ে আপনাকে বিরক্ত করছি বলে খুবই দুঃখিত, কিন্তু আমি যদি খুব ভুল না বলে থাকি, আপনি বোধহয় ঠিক সুস্থ বোধ করছেন না, তাই না? আচ্ছা, আপনার ঠিক কি কি সমস্যা হচ্ছে একটু জানতে পারি? অমৃত অকস্মাৎ এই কথা একটু হকচকিয়ে যায়, তবু নিজের গলাটা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, আপনি কে বলুন তো? মাঝরাতে আমার খোঁজ খবর নিতে এসেছেন? মেয়েটা মৃদু সৌজন্যের হাসি হাসে, তারপর আবার সেই একই রকম নম্র গলায় বলে, আসলে এটাই তো আমার ডিউটি স্যার, মানে সাবজেক্টকে স্টাডি আর অ্যানালাইসিস করাই তো আমার জব ডেসক্রিপশন। কি কিসের সাবজেক্ট? থতমত গলায় প্রশ্নটা করে অমৃত। দেখুন, ধরে নিন আমরা আপনার উপর একটা এক্সপেরিমেন্ট করছি, আর সেই এক্সপেরিমেন্টের ফলাফলের উপর একটা সার্ভে করছি, আর আপনার উত্তরগুলো সেই সার্ভের ডেটা কালেকশনে হেল্প করবে। আপাতত এর থেকে বেশি কিচ্ছু জানার প্রয়োজন নেই আপনার। প্রয়োজন আছে কি না সেটা আমি বুঝবো। কি হচ্ছে খুলে না বললে আমি আপনার একটা প্রশ্নেরও উত্তর দেব না। আগে বলুন আপনি কে, আর আপনারা আমার সাথে কি করেছেন? আমার শরীর খারাপ লাগছে কিনা আপনি কি করে জানলেন? আমাদের অর্গানাইজেশনের কনফিডেন্সিয়াল ডেটা আমি আপনার সাথে শেয়ার করতে পারি না। হিয়া কি মারছেন নাকি? কিসের এক্সপেরিমেন্ট? আমি কি গিরিপিক নাকি? চিৎকার করে ওঠে অমৃত। উত্তেজনায় তার কপালের রগ ফুলে উঠেছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। তার মনে হয় নিজের মাথাটার ভিতরে কেউ ভারী লোহার হাতুড়ি ঠুকছে। সে দুহাতে মাথা ধরে হাঁটু মুড়ে বসে পড়ে রাস্তার উপর। মেয়েটা এবার যেন একটু অস্থির হয়ে ওঠে, প্রায় ছুটে গিয়ে অমৃতকে তুলে ধরে। উৎকণ্ঠা মিশ্রিত গলায় বলে, আপনি আপনি প্লিজ উত্তেজিত হবেন না। অযথা উত্তেজনায় আপনার ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করলে ট্রায়ালের ডেটা ট্যাম্পার্ড হয়ে যাবে। কথা শেষ করে সামান্য দোনামোনা করে মেয়েটা আবার বলে ওঠে, বেশ, নর্মালি এসব ডেটা কারোর সাথে শেয়ার করার আমার অথরিটি নেই, কিন্তু আপনার কন্ডিশন দেখে মনে হচ্ছে। যাকে, আজ আপনি ফেরার সময় যখন ট্রামে উঠেছিলেন তখন আপনার পাশে একজন রোগা মধ্যবয়স্ক লোক বসেছিলেন। মিনিট 15 পর তিনি ট্রাম থেকে নেমে যান, মনে পড়ছে? হ্যাঁ, বসেছিলেন সেটা মনে আছে, কিন্তু উনি কখন নেমেছিলেন আমি খেয়াল করিনি। আসলে আমি একটু কিন্তু আপনি এসব কথা। এক্স্যাক্টলি, আপনি ঘুমিয়ে পড়েছিলেন বলেই স্মুথলি কাজটা করা সম্ভব হয়েছে। লোকটা আসলে আমাদের অর্গানাইজেশনেরই এমপ্লয়ি। আপনি যখন ঘুমিয়েছিলেন আপনার ঘাড়ের কাছে একটা ইনজেকশন পুশ করা হয়।
এবার চমকে ওঠে অমৃত। এসব কি বলছে মেয়েটা? কি ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাকে? আর এই মেয়েটাই বা কে? আর কোন অর্গানাইজেশনের কথা হচ্ছে? মেয়েটা যেন অমৃতের মনের কথা এক লহমায় পড়ে নেয়। একটু গলাটা পরিষ্কার করে নিয়ে একটু ফর্মাল গলায় বলে, স্যার, আমাদের অর্গানাইজেশনের নাম ওই ধরুন BX479। আমরা বিভিন্ন কোম্পানির হয়ে বিভিন্ন এক্সপেরিমেন্টাল ড্রাগসের হিউম্যান ট্রায়াল করে থাকি। বিশ্বের বিভিন্ন দেশে কম্পিটেন্ট অথরিটির পারমিশন এবং প্রপার প্রিকশন ছাড়া কোনো এক্সপেরিমেন্টাল ড্রাগসের হিউম্যান ট্রায়াল করা সম্ভব নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপ্রুভাল জোগাড় করা শুধু সময় এবং খরচ সাপেক্ষ তাই নয়, যদি ড্রাগসের সম্ভাব্য সাইড এফেক্ট ফ্যাটাল হয় তাহলে সেই ট্রায়ালের আপিল রিজেক্ট হয়ে যায়। এখানেই কাজে আসি আমরা প্রাইভেটলি যতটা গোপনে সম্ভব এই ট্রায়াল কন্ডাক্ট করে তার ডেটা অ্যানালাইসিস করে পাঠিয়ে দিই কোম্পানিতে। কিন্তু আমাকে কিসের ইঞ্জেকশন দিয়েছেন? আমি আমি কি বুড়ো হয়ে যাচ্ছি? এইসব কি হচ্ছে আমার সাথে? বলবো, কিন্তু তার আগে আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দিন। আচ্ছা, আপনার কি হ্যালিউসিনেশন হচ্ছে? অর্থাৎ আপনি কি চোখে এমন কিছু দেখছেন যেটা আপাত বুদ্ধিতে স্বাভাবিক নয় বলে মনে হচ্ছে? মাথা ধরা বা বমি ভাব হচ্ছে? এবং যদি সেগুলো হয় তাহলে আপনি বাড়ি ঢোকার ঠিক কতক্ষণ পর সেগুলো শুরু হয়েছে? মেয়েটা এবার হাতে ধরে রাখা নোটবুকটা খুলে তাতে খসখস করে কিছু একটা লিখতে শুরু করে। হ্যাঁ, আমি ঘরে ঢোকার মিনিট 10 পর থেকেই আমার শরীর খারাপ লাগা শুরু হয়েছে। চোখে উল্টোপাল্টা দেখছি, মানে মদ খাওয়ার পর যেমনটা হয় অনেকটা। বুঝেছি। মেয়েটা একটা বন্দুকের মতো যন্ত্র বের করে অমৃতের দিকে এগিয়ে যায়। অমৃত চমকে উঠে কয়েক পা পিছিয়ে আসে। মেয়েটা মৃদু হাসে, চোখের ইশারায় বড়া ভয়। অমৃতের কবজির কাছে যন্ত্রটা ধরতেই বিপ বিপ করে যান্ত্রিক আওয়াজ হয়। যন্ত্রের অপর প্রান্তে ছোট্ট স্ক্রিনে কয়েকটা সংখ্যা ফুটে ওঠে। সেদিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে মেয়েটা। তারপর একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে দূরে দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে পা বাড়ায়। অমৃত ছুটে গিয়ে মেয়েটার সামনে রাস্তা আটকে দাঁড়ায়। তার পা দুটো থরথর করে কাঁপছে, গা গুলিয়ে উঠছে। প্লিজ প্লিজ আমার সুস্থ হওয়ার ওষুধটা দিয়ে যান, আমি মরে যাচ্ছি। শেষ কথাগুলো বলার সময় অমৃতের গলা বুজে আসে। মেয়েটা থমকে দাঁড়ায়, কি যেন ভাবছে। তারপর গলাটা আরেক পর্দা নামিয়ে বলে, যে ড্রাগটি আপনার উপর প্রয়োগ করা হয়েছে সেটার ক্লিনিক্যাল অ্যান্টিডোট আমাদের কাছে নেই। তবে তবে চকিতে মুখ তুলে তাকায় অমৃত। স্ট্রিট লাইটের হলুদ আলোয় তার গাল দুটো চকচক করছে। এই ড্রাগের প্রধান সাইড এফেক্ট হলো দেহের এমন একটা হরমোনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়া, যেটা একেবারেই নতুন আবিষ্কার হয়েছে। তাই এই সাইড এফেক্টের কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি। শুধু জানা গেছে আমাদের রক্তের প্লাজমায় এই হরমোনের সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায়, কিন্তু প্লাজমা থেকে সেটা এক্সট্র্যাক্ট করা সম্ভব হয়নি এখনো। কথাটা শেষ করে অমৃতের উত্তরের অপেক্ষা না করে মেয়েটা গাড়িতে চেপে বসে। চাপা যান্ত্রিক আওয়াজ করে গাড়িটা দূরে অন্ধকারে মিলিয়ে যায়। ফাঁকা রাস্তা, দূরে টিমটিম করে একটা হলুদ স্ট্রিট লাইট জ্বলছে। সেই আলোয় চারপাশ কেমন যেন ধোঁয়াটে কালচে হলুদ দেখাচ্ছে। দূর থেকে একদল কুকুরের সমবেত কান্না ভেসে আসছে। অমৃত লক্ষ্যভ্রষ্ট হয়ে স্খালিত পায়ে হেঁটে চলে ফুটপাত ধরে। মনে হচ্ছে যেন শরীর আরো ক্লান্ত, আরো অবসন্ন হয়ে পড়ছে।
পা দুটো ক্রমশ ভারী হয়ে আসছে। অমৃত দুহাত তুলে ধরে মুখের সামনে। হাতের চামড়া কুঁচকে গেছে। পাতলা স্বচ্ছ চামড়ার নিচে নীল শিরা ঠিকরে বেরোচ্ছে। কি হচ্ছে এসব? গোটা শহর নিশ্চিন্তে ঘুমোচ্ছে। শুধু একজন একলা মানুষ হলুদ আলোর নিউক্লিয়াসের নিচে পা টেনে টেনে হাঁটছে। তার জীর্ণ রিজু শরীরটা সামনের দিকে অস্বাভাবিক রকম ঝুঁকে রয়েছে। স্লথ গতিতে নিজের শরীরের কাঠামোকে বয়ে নিয়ে চলেছে। There was a crooked man. হঠাৎ কানের কাছে ফিসফিসানি আওয়াজ শুনে চমকে ওঠে অমৃত। মাথা ঘুরে পেছনে তাকায়। Style. সরু গলির শেষ প্রান্ত অবধি যত দূর চোখ যায় কিচ্ছু নেই। মাথা ঘুরিয়ে সামনে তাকাতেই ভয়ে একটা অস্ফুট চিৎকার করে কয়েক পা পিছিয়ে আসে সে। তার সামনে একটা মাঝবয়সী এক হারা মানুষ দাঁড়িয়ে। অমৃতকে চমকে উঠতে দেখে লোকটা খুক খুক করে একটা অদ্ভুত হাসি হাসলো। তারপর হাসি থামিয়ে হাফ হাতা জামার পকেট থেকে একটা বিড়ি বের করে দেশলাই কাঠিটা দু হাতের তালুর আড়ালে খুব কায়দা করে জ্বালালো। ঠোঁটের ফাঁকে কামড়ে ধরা বিড়িটা ধরিয়ে বলল, কি হে, পেটে চচ্চড়ি হয়ে গেল তো? অমৃত উত্তর দিল না, চুপ করে দাঁড়িয়ে রইল। সে জানে এসব কিছুই বাস্তব নয়, ভুল দেখছে সে। ওষুধের প্রভাবে তার মস্তিষ্ক কোনো অজানা খাতে বইছে। লোকটা এবার আবার খিকখিক করে হাসতে থাকে। তারপর হঠাৎ খুব গম্ভীর হয়ে থমথমে গলায় বলে, অঙ্কটা জলের মতো সোজা, ডান দিক বাঁ দিক মিলতে হবে, বুঝলে কি না? ছেলেবেলায় আঁক কষনি নাকি? অমৃতকে হতবুদ্ধির মতো তাকিয়ে থাকতে দেখে লোকটা মুখ দিয়ে একটা বিরক্তিসূচক আওয়াজ করে। তারপর প্রায় নিভে আসা বিড়িটায় বার কয়েক লম্বা লম্বা টান দিয়ে চোখ দুটো আরও ছোট ছোট করে চাপা স্বরে বলে, আরে বুঝলে না ভায়া, সব ব্যালেন্স করতে হবে ব্যাস। যদি কিছু ধরে রাখতে চাও তাহলে কিছু কুরবান করতে হবে। অমৃত হাঁটতে হাঁটতে শোভাবাজার মোড় ছাড়িয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে এসে পড়েছে। এই জায়গাটার ভাগ্যে শহরের ভদ্রপাড়ার তকমা জোটেনি। একটি বিশেষ উদ্দেশ্য ছাড়া বাইরের লোক রাত বিরেতে সাধারণত এদিকে আসে না। রাস্তার বাঁদিকে নীল সাদা লোহার রেলিং, সেই রেলিংয়ের গা ঘেঁষে হুসহাস করে গাড়ি চলে যাচ্ছে। অমৃতের মাথা ঝিমঝিম করে, মনে হয় এক্ষুনি ছিঁড়ে যাবে যন্ত্রণায়। রাস্তার পাশে ড্রেনের ধারে দাঁড়িয়ে বমি করে কিছুটা। মাথা তুলে সামনে কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখে আবার চমকে ওঠে। তারপর খেয়াল হয় সেটা অন্য কেউ নয়, তার নিজেরই প্রতিবিম্ব। বন্ধ সেলুনের দরজায় লাগানো আয়নায় পড়া নিজের প্রতিবিম্বের দিকে দুপা এগিয়ে আসে অমৃত। একটা হাত বাড়িয়ে আয়নার গায়ে হাত বোলায়। মাথা প্রায় মসৃণ, কানের কাছে দু এক গাছি লম্বা চুল নেমেছে কাঁধ অবধি। নিজের ঠোঁট ফুলে লাল হয়ে পুঁজ গড়াচ্ছে, চামড়া ঝুলে পড়েছে। মনে হচ্ছে মুখের চামড়া ধীরে ধীরে পচে গলে যাচ্ছে। চামড়ার ভিতর লাল দগদগে ক্ষত দেখা যাচ্ছে। গলার কাছে চামড়া পাকিয়ে ফুলে উঠেছে, সেখান থেকে বদরক্ত গড়িয়ে নামছে। মাছি উঠছে ভনভনিয়ে, দাঁতগুলো ক্ষয়ে গিয়ে মাড়ির কামড় ছাড়িয়ে নড়ছে। অমৃত সামনের পাটির একটা দাঁত তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে ধরতেই সেটা মাড়ি থেকে আলগা হয়ে খুলে এলো। অমৃত আতঙ্কে চিৎকার করে উঠতে চায়, কিন্তু তার গলা দিয়ে চিৎকারের বদলে একটা বিকৃত জান্তব আর্তনাদ বেরিয়ে আসে। অমৃত মাথা ধরে বসে পড়ে ওখানে। সে খেয়াল করেনি পাশেই একটা শিশু রাস্তার ধারে ফুটপাতে শুয়ে আছে। তার থেকে অনেকটা দূরে তার মা অকাতর ঘুমে মগ্ন। একটা দলা করে পাকানো চট মাথার তলায়,
দ্রুত গতিতে চলে যাওয়া গাড়ির হাওয়ার দমক মাঝে মাঝে বাচ্চাটার কোকড়ানো লালচে চুল ঘেঁটে দিয়ে যাচ্ছে। ছড়িয়ে থাকা হাতে অমৃতের পা ঠেকায় ছেলেটা উহ করে একটা শব্দ করে পাশ ফিরে শুল। অমৃত মাথা ফিরিয়ে বাচ্চাটার দিকে তাকালো। সেটা কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে? হঠাৎ অন্ধকারেও অমৃতের চোখ চিকচিক করে ওঠে। সময়, অমৃতের সময় থমকে গেছে। ক্রমশ ফুরিয়ে আসছে সে নিজেও, কিন্তু বাচ্চাটার হাতে অঢেল সময়। হিসাব মিলছে না, না কিছুতেই হিসাব মিলছে না। অমৃতের কাছে সব কিছু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। ডান দিক বাঁ দিক মেলাতে হবে, সব ব্যালেন্স করতে হবে। যদি কিছু ধরে রাখতে চায় তাহলে কিছু কুরবানি দিতে হবে। অমৃত জুলজুল লোভাতুর চোখে শিশুটার দিকে তাকায়। অজান্তেই তার ডান হাত এগিয়ে যায় রাস্তার পাশে পড়ে থাকা এবড়ো খেবড়ো পাথরটার দিকে। রাস্তার পাশে সেলুনের বন্ধ দরজায় হেলান দিয়ে হাঁপাচ্ছে অমৃত। তার ঠোঁটের কষ বেয়ে তাজা রক্তের ধারা নেমেছে। হাতে তখনও ধরা পাথরটা, মুখে জামায় রক্তের ছিটে, চোখের জলে দৃষ্টি ঝাপসা। সেই ঝাপসা দৃষ্টি ছাপিয়ে একটা তীব্র আলোয় অমৃতের চোখ ধাঁধিয়ে গেল। কেউ বোধহয় তার চোখে জোরালো টর্চের আলো ফেলছে। আলোটা আরো কাছে আসছে, সাথে শোনা যাচ্ছে একটা বিপ বিপ যান্ত্রিক আওয়াজ, ঠিক যেমন আগের যন্ত্রটায় হচ্ছিল। এইবার আলোর বৃত্ত ঢেকে দিয়ে মেয়েটার মুখ দেখা যায়। মেয়েটা এক হাঁটু মুড়ে বসে অমৃতের সামনে। তার হাতটা তুলে নিয়ে কবজির কাছে যন্ত্রটা ধরে কিছু রিডিং নেয়। তারপর নরম গলায় বলে, আপনাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। মিনিট 10 মধ্যেই যন্ত্রণাহীন মৃত্যু, না হলে আরও ঘন্টা 3 ধরে ধীরে ধীরে দেহের অস্থিমজ্জা গলে। অমৃতের ঠোঁট থেকে কথা ফোটে না। কিছু একটা বলতে গিয়েও জড়ানো শব্দগুলো গলার কাছে দলা পেকে যায়। মেয়েটা এবার মৃদু হাসে। আপনি কি ভাবলেন সত্যি সত্যি একজন মানুষকে মেরে তার রক্ত খেলে আপনি সুস্থ হয়ে যাবেন? অমৃত ফ্যাল ফ্যাল করে শূন্য দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। তারপর জড়ানো গলায় শুধু প্রশ্ন করতে পারে, কিন্তু কিন্তু কেন? মেয়েটা অমৃতের বাহুতে একটা ইঞ্জেকশন পুশ করে একটু অন্যমনস্কভাবে বলে, আমাদের ট্রায়াল কোনো এক্সপেরিমেন্টাল ড্রাগের উপর ছিল না। আপনাকে যেটা ইনজেক্ট করা হয়েছে সেটা পিওর আর্সেনিক। আপনার বেঁচে থাকার চান্স আর এমনিতেও নেই। আমাদের ট্রায়াল ছিল হিউম্যান বিহেভিয়ার অ্যানালাইসিসের উপর। আপনার আমার মতো একজন ছাপোষা সাধারণ মানুষকে যদি এমন পরিস্থিতিতে ফেলা যায় যেখানে তার নিজে বেঁচে থাকার বদলে অন্য কাউকে হত্যা করতে হয়, তাহলে তার বিবেক বা মরালিটি ঠিক কতটা সময় অবধি তাকে রেজিস্ট করাতে পারে সেটারই ট্রায়াল ছিল। যাকে চোখ বুঝুন, কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে চোখের পাতা ভারী হয়ে আসবে, তারপর আপনি ঘুমিয়ে পড়বেন। অমৃত ধীরে ধীরে চোখ বুঝল। মেয়েটা পকেট থেকে নোট বই বের করে তাতে একটা বল পেন দিয়ে খসখস করে লিখতে থাকলো, সাবজেক্ট নাম্বার 13, ডি টাইম 1 hour and 14 minutes, reaction did it without hesitation, same as others. They
they're as good as the world allows them to be. আমরা কেবল ততটা ভালো মানুষ হতে পারি যতটা সমাজ আমাদের হতে দেয়। আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে ভালো হতে দেওয়ার ব্যাপারে সমাজের খুব একটা সুনাম নেই। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল ভিখারির ভূমিকায় লেখক স্বয়ং এবং অজ্ঞাত মেয়েটির ভূমিকায় সায়নী মিত্র। নির্দেশনায় অনুভব ও কভার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। শুনছিলেন রণদীপ নন্দীর কাহিনী সাবজেক্ট নাম্বার 13। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।